সকালবেলা চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিল অভিষেক। হঠাৎ কলিং বেলটা বেজে উঠতে খবরের কাগজটা রেখে সে দরজা খোলে, কিন্তু দরজার বাইরে কাউকে সে দেখতে পায় না। তার চোখ নিচের দিকে পড়তেই সে একটা খাম দেখতে পায়। খামটা হাতে নিয়ে তার ভেতরে রাখা একটি চিঠি মনোযোগ সহকারে পড়তে থাকে। তাকে এই চিঠিটি তার কলেজের বন্ধু শুভজিৎ পাঠিয়েছে। প্রায় বছর 3 আগে শুভজিতের মা বাবা একটা দুর্ঘটনায় প্রাণ হারান। শুভজিতের বাড়ি রঘুনাথগঞ্জে। বাবা মায়ের মৃত্যুর পর শুভজিৎ তার বাড়িতে একাই থাকে। অবশ্য রতন নামের একটি অল্প বয়সী ছেলেও তার সঙ্গে থাকে ঘরের কাজকর্মগুলি করার জন্য। তাদের আরও এক বন্ধু তন্ময় পাশের গ্রামেই থাকে। সেও মাঝে মধ্যে শুভজিতের বাড়িতে চলে যায় তাকে সঙ্গ দেওয়ার জন্য। শুভজিৎ অভিষেককে অন্তত একবার তাদের গ্রামের যাওয়ার জন্য এই চিঠি লিখেছে। অভিষেক মনে মনে সিদ্ধান্ত নেয় যে গরমের ছুটিতে কয়েকদিনের জন্য রঘুনাথগঞ্জে বেড়াতে যাবে। ছুটি পড়লে অভিষেক তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রওনা দেয় রঘুনাথগঞ্জের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরোনোর আগে অভিষেকের মা মন্দিরের পুজোর ফুল তাকে দিয়েছিলেন। ট্রেন দেরি করে ছাড়ার কারণে তার রঘুনাথগঞ্জ পৌঁছতে প্রায় রাত 8:30 বেজে যায়। স্টেশন থেকে নেমেই একটা সোজা রাস্তা ধরে সে এগোতে থাকে। কিছুটা যাবার পর রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যায়, কিন্তু শুভজিতের বাড়িটা ডান দিকে না বাঁ দিকে সেটা বুঝতে না পেরে সে ডান দিকে রাস্তায় থাকা একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। প্রায় 20-25 বছরের একটা ছেলে তখন ওই দোকান বন্ধ করার উপক্রম করছে। ছেলেটার সামনে গিয়ে অভিষেক জিজ্ঞাসা করে, আচ্ছা, এখানে শুভজিৎ রায়ের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? ছেলেটা তার কাজ করতে করতে একটা আঙুল দিয়ে ডান দিকের সোজা রাস্তাটার দিকে ইঙ্গিত করে। ধন্যবাদ। এই কথাটা বলেই অভিষেক দ্রুত গতিতে ওই বাড়ির দিকে এগোতে থাকে। কিন্তু চায়ের দোকানের যেই ছেলেটা তাকে ডান দিকের রাস্তা ধরে যেতে বলেছিল, সে যেন একটু হুঁশ ফিরতে বলে ওঠে, কোন শুভজিৎ? আচ্ছা, উনি কি শুভজিৎ রায়ের কথা জিজ্ঞাসা করছিলেন নাকি শুভজিৎ সেনের কথা? আর শুভজিৎ সেনের বাড়ি তো ডান দিকের রাস্তায় নয়, বাদিকের রাস্তায়। আমি এত বড় একটা ভুল করে ফেললাম। অবশ্য শুভজিৎ রায়ের বাড়িতে উনি কেনই বা যেতে চাইবেন, তাও আবার এত রাতে? অভিষেক বেশ কিছুটা রাস্তা হাঁটার পর শুভজিতের বাড়ির সামনে এসে দাঁড়ায়। দরজাটা জোরে জোরে ধাক্কা দিয়ে শুভজিৎ বলে ডাকতে থাকে। শুভজিৎ! শুভজিৎ! কেউ একজন দরজাটা খুলে দেয়। তাকে দেখেই অভিষেক বলে ওঠে, আরে রতন, কেমন আছো? রতন মাথা নেড়ে বোঝানোর চেষ্টা করে সে ভালো আছে। ঘরের ভেতর ঢুকতেই অভিষেক দেখে শুভজিৎ একটা সোফায় বসে আছে। অভিষেককে দেখে সে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কেমন আছিস রে অভি? কতদিন পর আসলি বলতো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, সেরম একটা নয়, তবে খুবই ক্লান্ত, একটু বিশ্রাম নিতে চাই। ঠিক আছে, তবে তার আগে রাতের খাবারটা খেয়ে নি চল। আজ তন্ময় আমাদের বাড়িতে আসছে। কথাটা শেষ হতে না হতেই তন্ময় জোরে দরজাটা ঠেলে ভেতরে চলে আসে। এত রাতে তুই কিভাবে এলি? স্টেশন থেকে নেমে একটা রিক্সা বা সাইকেল কোনো কিছুই তো দেখতে পেলাম না। আমি তোমার মতো কলকাতা থেকে আসছি না ভাই, পাশের গ্রামেই থাকি, যে কোনো সময়ে চলে আসতে পারি। অভিষেকের থাকার জন্য রতন তাকে একটি ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পরে অভিষেক ফ্রেশ হয়ে নিচে তার বন্ধুদের কাছে ফিরে আসে। তবে একটা বিষয় সে লক্ষ্য করে, রতনকে যাই বলা হোক না কেন সে কোনো কথার উত্তর দেয় না, মাথা নেড়ে বা আঙুলের ইশারায় জবাব দেওয়ার চেষ্টা করে। খাওয়ার সময় অভিষেক রতনকে বলে, রতন, তোমার রান্নার হাতটা দারুণ। এর আগেও যেরকম স্বাদ পেয়েছি এখনো তাই। শুভজিৎ অভিষেকের খাবার থালার দিকে তাকিয়ে রতনকে বলে, রতন, অভিষেককে এক বাটি মোচার ঘন্ট দে তো। মোচার ঘন্ট ওর খুব প্রিয়। কথাটি শেষ হওয়া মাত্রই যেন
এক বাটি মোচার ঘন্ট সামনে চলে আসে। এই বিষয়টি নিয়ে অভিষেক কেমন একটু চিন্তায় পড়ে যায় ও মনে মনে প্রশ্ন করে, একজন মানুষের পক্ষে কিভাবে এত তাড়াতাড়ি কাজ করা সম্ভব? কি হলো, কি ভাবছিস? না না, কিছু না। অভিষেক রতনের দিকে তাকিয়ে দেখে তার গলায় কেমন একটা দাগ রয়েছে। অভিষেক তাকে জিজ্ঞাসা করে, তোমার গলায় ওটা কিসের দাগ রতন? এই প্রশ্নের জবাবে তন্ময় বলে ওঠে, আরে ওসব কিছুই না, সারাদিন কত কাজ করে ছেলেটা, কোনো জায়গা থেকে চোট লেগেছে হয়তো। অভিষেকের যেন কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না। রাতে খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করার পর সবাই যে যার মতো শোবার ঘরে চলে যায়। অভিষেক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, কিন্তু একটা ভয়ঙ্কর স্বপ্নে তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় যে একটা কালো ছায়া মূর্তি তার দিকে এগিয়ে আসছে এবং তার গলা টিপে তাকে মারতে চাইছে। অভিষেকের ভয় আরও বেড়ে যায় যখন সে দেখতে পায় যে ছায়াটা রতনের, কিন্তু তার রূপ এখন আরও অনেক ভয়ঙ্কর। চোখ দুটো লাল এবং গলার দাগটা আরও স্পষ্ট। অভিষেকের খুব জোরে চিৎকার শুনে তন্ময় ছুটে আসে। আরে কি হয়েছে, চিৎকার করে উঠলি কেন? অভিষেক ভয় পেয়ে হাঁপাতে হাঁপাতে বলে, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, খুবই ভয় পেয়ে গেছিলাম আর কি। ও এই ব্যাপার, ঠিক আছে তুই এখন ঘুমিয়ে পড়, আমিও বরং ঘুমাতে যাই। হঠাৎ অভিষেকের খেয়াল হয় আমি তো বিছানা ছেড়ে উঠলাম না, আর দরজাও খুললাম না, তাহলে তন্ময় ভেতরে এলোই বা কি করে? আর চলে যাওয়ার পর দরজা বন্ধই বা কিভাবে হলো? অভিষেকের চোখে এখন আর ঘুম নেই। বিছানায় বসে সে এই বিষয়গুলো সম্বন্ধে ভাবতে থাকে। তারপর একসময় জানালার সামনে দাঁড়িয়ে বাইরের দিকে তার নজর পড়ে। শুভজিতের বাড়ির পিছনের বাগানটা চাঁদের আলোয় যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। যে ভয়ানক দৃশ্য সে দেখতে পায় সেটা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করেনি। একটা বড় আম গাছের নিচে তিনটি চেহারা স্পষ্ট হয়ে ওঠে। তাদের মধ্যে দুজনের চেহারা খুবই বিকৃত, যেন দুটি আগুনে পুড়ে যাওয়া দেহকে সে দেখতে পাচ্ছে। আর তৃতীয় ব্যক্তিটি যেন তার খুবই পরিচিত। কিছুক্ষণ আগেই স্বপ্নে এই চেহারা দেখে সে খুব ভয় পেয়েছিল। রতন! বাকি দুটি চেহারা তার কাছে আরও স্পষ্ট হয়ে ওঠে। সেই ভয়ানক চেহারা ত্যাগ করে তারা দুজনেই হয়ে ওঠে শুভজিৎ ও তন্ময়। অভিষেক ভগবানের নাম করতে করতে ভোর হবার অপেক্ষায় থাকে। প্রায় ভোর 4:30 নাগাদ ওই বাড়ি ছেড়ে সে পালাতে সক্ষম হয়। কিছু দূর যাবার পর গতকাল রাতে যে ছেলেটিকে চায়ের দোকান বন্ধ করতে দেখেছিল তাকে দেখে অভিষেক জিজ্ঞাসা করে, সকালের প্রথম ট্রেন এখানে কখন আসে? 5:30 নাগাদ। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ করো। আপনাকে খুব ভীত দেখাচ্ছে। গতকাল রাতে আপনি কি শুভজিৎ রায়ের বাড়ি খোঁজ করছিলেন? হ্যাঁ, কিন্তু সেই বাড়িতে এখন কেবল কজন অশরীরের বাস, তা স্পষ্ট। আমিও সেটা অনেকেরই কাছে শুনেছি। প্রায় 7-8 মাস আগে ওই বাড়িতে দুজন আগুনে পুড়ে মারা যায়। গ্রামের লোকেরা বলে দুজনের মধ্যে একজন হলেন শুভজিৎ রায় এবং অন্যজন হলেন তারই এক বন্ধু। গ্রামের লোকেরা কেউ কেউ বলেন তাদের পুড়িয়ে মারা হয়েছে। জমিজমা সংক্রান্ত অশান্তির জেরে দুজনের এই পরিণতি। অভিষেক হঠাৎ বলে ওঠে, আর রতন? রতন ওই সময় বাড়িতে ছিল না, সে গিয়েছিল তার নিজের গ্রামে। ফিরে এসে এরকম পরিস্থিতি দেখে সে খুব ভেঙে পড়ে। একদিন গ্রামবাসীরা তাকে ওই বাগানের বড় আম গাছটার ডালে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকতে দেখে। রতন তার মনিবকে খুব ভালোবাসতো বলেই হয়তো তার মৃত্যুতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তবে একটা আশ্চর্যের বিষয় হলো, আপনি কাল সারা রাত ওই বাড়িতে ছিলেন, অথচ ওরা আপনার কোনো ক্ষতি করলো না। কারণ কেউ যদি ভুলবশত ওই বাড়িতে চলে যায় তাহলে তার কোনো না কোনোভাবে ক্ষতি অনিবার্য। হঠাৎ অভিষেকের মনে পড়ে যায়
বাড়ি থেকে বেরোনোর আগে তার মা তাকে মন্দিরে পুজোর একটা ফুল দিয়েছিলেন। ফুলটা তার জামার পকেটেই ছিল। হয়তো সেই কারণেই কোনো অশরীরী তাকে স্পর্শ করতে পারেনি। মনে মনে মাকে অসংখ্য ধন্যবাদ এবং ভগবানকে প্রণাম করে অভিষেক স্টেশনের দিকে এগোতে থাকে, কারণ তার ট্রেনের সময় হয়ে গেছে। যদিও বা শুভজিৎ, তন্ময় ও রতনের এই করুণ পরিণতি তার মনটাকে ভারাক্রান্ত করে রেখেছিল বহুদিন।